আসসালামু আলাইকুম এভরিওয়ান, ইটস মি জুলফিকার তামিম। অ্যান্ড আজকে এসে পড়ছি হচ্ছে আমার এই যে কারাইলের নিউ সেট আপ নিয়ে আপনাদের সামনে মোটো ব্লগিং সেট আপে। আসলে লাস্ট দিন হচ্ছে বাইকটা ইনস্টল করা হলো এই 220-র হেডলাইট সেট আপ। সো এখন অফিসিয়ালি আজকে থেকে হচ্ছে আমি আমার এই 220 সেট আপে আপনাদের মাঝে হাজির হব আমার ছোটখাটো থটস অ্যান্ড হালকা পাতলা এক্সপিরিয়েন্স ডেইলি লাইফ ব্লগ নিয়ে। আচ্ছা, এর আগে উচিত হচ্ছে আপনাদেরকে আমার বাইকটার বলতে গেলে প্রাইমারি লুকটা আগে একটু দেখায় নেওয়া। কজ আসলে বাইকটা ফার্স্টে যখন কিটটা ইনস্টল করছিলাম, করার পর আসলে আহ, এই কিটের মধ্যে রেড কালারের স্টিকার করা ছিল। সো আসেন এখন আপনাদেরকে একটু ওয়াক অ্যারাউন্ডটা দেখাই। And এই যে স্টক ব্যাক এখনো আছে, স্টক টায়ার না, সরি, মোটর সাইজের টায়ার আছে। And here is the complete view of my কারাইল। সো এখানে হচ্ছে আপনার রেড কালার স্টিকার গুলো ছিল, যেগুলো আসলে উঠায় ফেলছি কজ এই কালার টোনের সাথে রেড কালার স্টিকারটা যায় না। এন্ড এই হচ্ছে আমার প্রাইমারি বাইক ফর মোটো ব্লগিং। এন্ড এখন থেকে ইনশাল্লাহ এই সেট আপেই আপনারা দেখতে পারবেন আমার সব মোটো ব্লগ ইনশাল্লাহ। এন্ড ইফ আই সে, এটা হচ্ছে আমাদের মানে 90s কিডদের জন্য একটা নস্টালজিয়া। অ্যান্ড খুবই ইচ্ছা ছিল বহুত দিনের যে একটা 220 আমরা অরিজিনাল 220 চালাবো, বাট আমাদের দেশে সিসি লিমিট বাড়ার পর এখন পর্যন্ত এই মডেলটা বাংলাদেশে লঞ্চ হয় নাই। বাট এই কিটটা ইনস্টল করার পর না আমি কিছু কিছু জিনিস অবজার্ভ করলাম, অ্যান্ড আজকে এই অবজারভেশনটাই আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্ড যদিও ফার্দার ইনফরমেশন যে এখানে হালকা পাতলা কিছু কাজ বাকি আছে স্টিকার মডিফিকেশনের, তো সেটাও আসতেছে সামনে। সো চলেন মোটো ব্লগে ফিরে যাই। বিসমিল্লাহ। যদি আমার আগের বাইকের খোমাটা এখনো আমার বাসায় পড়ে আছে, ওটা আমি রেখে দেবো সবসময়। ওটার মধ্যে আমার যদিও ডিআরএল করা ছিল, বাট এটার মধ্যে আপাতত এখনো ডিআরএল নিয়ে কিছু ভাবতেছি না। সো আসেন কি মানে আমার এক্সপিরিয়েন্স হইলো এই কিটটা লাগানোর পর শেয়ার করি আপনাদের সাথে। আসলে এটা হচ্ছে পালসার 150, অ্যান্ড পালসার 150-র মধ্যে আমি 220-র কিটটা লাগানো। সো কিটটা লাগাইলাম রিসেন্টলি। সো এই কিটটা লাগানোর পর একটা জিনিস আমি ফেস করলাম, সেটা হচ্ছে আপনার এই যে চিপা চাপা দিয়ে যাওয়ার ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করতে হবে আমার, যেটা হচ্ছে আমার মেইন টাস্ক এখন থেকে। কজ আমরা নেকেড নিয়ে যেভাবে আমরা যে কোনো জায়গায় ঠাস ঠাস করে ঢুকে যেতে পারতাম, সেই সুযোগটা কিন্তু এখন আর আমার নাই। একটু জায়গা নিয়ে হচ্ছে আপনার বাইকটাকে ঘুরাইতে হবে। টার্নিং রেডিউস যদিও সব 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 সবটাই, টার্নিং রেডিউস থেকে শুরু করে সবকিছুই মোটামুটি আমার বাইকে এখনো সে আগের মতোই আছে, কোনো প্যারা নাই। বাট একটু মানে সাইজের মেজারমেন্টটা আমার একটু মাথায় রাখা লাগবে। কজ যেহেতু এটার মধ্যে আলাদা করে এই অংশটা বাড়ছে, সো ব্রেকিং এর ক্ষেত্রে বলেন, যে কোনো জায়গায় যাওয়ার ক্ষেত্রে বলেন, কোনো গ্যাপ মারার ক্ষেত্রে বলেন, এই জিনিসটা একদম মাথায় রাখা লাগবে। কজ আমি যদি বলি যে হ্যাঁ আমি এর আগে কখনো কোনো ফেয়ারিং বাইকে ডেইলি লাইফে ইউজ করে অভ্যস্ত না, হয়তোবা যারা ফেয়ারিং বাইকে অভ্যস্ত আছেন তাদের জন্য হয়তোবা এটা অনেক ইজি। বাট নেকেট থেকে ফেয়ারিং এ আসা একটু প্যারাদায়ক। সো এই গ্যাপ শ্যাপের বিষয়টা, সেটা হচ্ছে একটা মেইন অবজারভেশন আমার। আগের তুলনায় ছোট ছোট চিপা চাপা দিয়ে যেরকম ঠাস ঠাস করে বের হয়ে যেতে পারতাম, সেটা পারবো না। দ্বিতীয়ত হচ্ছে আমার এই 220 হেড সেট আপটার কারণে একটা জিনিস যেটা বুঝলাম যে হ্যাঁ এটার এয়ার ক্রসিং এর বিষয়টা সেটা অনেক ভালো হয়েছে আগে থেকে, প্রচুর পরিমাণে বাতাস কাটতেছে। এন্ড এটা বলবো না যে আমার এক্সিলারেশন অনেক পাওয়ারফুল আছে, না ভাই, যে এক্সিলারেশন সেটাই আছে। বাট হ্যাঁ, এরোডাইনামিক শেপের কারণে এটার কিন্তু একটা ভালো ফিডব্যাক আমি পাচ্ছি। তো সেটা আমার স্বীকার করতেই হবে। এন্ড এটা তো গেল হচ্ছে এরোডাইনামিকে বাতাস কাটার ব্যাপারটা।
এরপর যদি আসি যে এই বাইকটার কিকটা লাগানোর পর আমি কোনো চেঞ্জনেস পাচ্ছি কিনা, অবভিয়াসলি আমি লুকসে চেঞ্জ পাইছি, এটা বলার কিছু নেই। সেকেন্ড অফ অল, এই যে আমার যে এই বাতাস কাটার বিষয়টা, এক্সিলারেশনটা মানে মনে হচ্ছে যে একটু আগের থেকে মনে হয় বেটার হয়েছে, বাট যেটা আসলে বাতাস কাটার কারণে আমার লাগতেছে। এরপরে আরেকটা যে জিনিসটা হচ্ছে যে বাইকটার একটু ওয়েট বাড়ছে আগে থেকে, বাইকটার ওয়েটটা আগে থেকে একটু বাড়ছে, কজ কিটের একটা ভালোই ওয়েট আছে। তো সেই ওয়েটটার কারণে একটু ওয়েট বাড়ছে বাইকের, এটা বলতে হবে। বাট এটা কি হইলো? আচ্ছা, ওইদিকের রাস্তা পুরাই খোলা, বাট এইখান থেকে কাকরাইলে যাওয়ার রাস্তাটার মধ্যে হচ্ছে জ্যাম লেগে আছে, কোনো মতে এটা পার হয়ে গে। এই যে দেখেন যানজটে, দেখেন নেকেড নিয়ে যে কোনো সময় হচ্ছে একটু সামনে পিছে আগায় পিছে রাখা যাইতো, বাট এখন এই কিটটা নেওয়ার পর অনেক অনেক সাবধানতা অবলম্বন করে চলতে হবে, যে কোনো জায়গায় গেলেই গ্যাপ ট্যাপ নেওয়া যাবে না। আর এই যে বড় ভাই আর এদের পার্টনাররা তো আছে টেসলা রাইডারে, ওরা আসলে কেন যেন কিটেড বাইক দেখলে আরো বেশি আগায় আসে। সো এদের থেকে একটু বেশি সাবধান থাকতে হবে। সো অ্যাজ আই সেড যে এই রাস্তাটা খালি আছে, শুধু ওইদিকে রাস্তাটাতেই জ্যাম ছিল। আচ্ছা, এরপর বলি। এরপর হচ্ছে যেহেতু বাইকের ওয়েটটা বাড়ছে আগে থেকে, একটু কনফিডেন্সও বাড়ছে, যে না বাইকটার ওয়েট যতটা ওয়েটি বাইক আপনি চালাবেন তত আপনার একদিক থেকে দেখতে গেলে, ব্যালেন্সের দিক থেকে দেখতে গেলে অনেক দিক থেকেই আপনার একটা কনফিডেন্স কাজ করবে আপনার ভিতরে। এরপরে আরেকটা কথা যদি বলি, আমার বাইকে কিন্তু হেডলাইটটা ছিল এটার এই যে এই সাসপেনশনের সাথে অ্যাটাচড। সো তার কারণে যখন আমি হেডলাইটটা খুলে ফেলছি, তো এখন কিন্তু আমার হ্যান্ডেলটা আগে থেকে অনেকটা ফ্রি হয়েছে, অনেকটা ফ্রি হয়েছে। সো অনেকটা ফ্রি হওয়ার কারণে এখন আপনার মনে করেন যে এটার হ্যান্ডেলটা এত ফ্রি হয়েছে যে মনে করেন আপনার যে কোনো জায়গায় আপনার হ্যান্ডেলটা ইজিলি ঘোরানো থেকে শুরু করে, তারপরে এই যে বাইকের ইজি আপনার এক্সিলারেশন থেকে শুরু করে সব কিছুতে একটা আলাদা চেঞ্জেস পাচ্ছি। সো হ্যান্ডেলটা বলতে গেলে অনেক ফ্রি হয়েছে। এরপরে যদি বলতে যাই, হ্যাঁ, একটা মেইন জিনিস এই যে লুকিং গ্লাস। সো কিটটা লাগানোর পরে আমার কিন্তু স্টক লুকিং গ্লাসটা ছিল না, আমারটা ছিল হচ্ছে এনএস এর লুকিং গ্লাস লাগানো। সো এনএস এর লুকিং গ্লাসটা বসতো এই পাশ থেকে। সো এখন আমার কিটেড বাইকের লুকিং গ্লাসের সাথে আস্তে আস্তে অভ্যস্ততা বাড়াতে হবে। সো কিটেড বাইকের লুকিং গ্লাসগুলো একটু বাইরের দিকে হয়, and ভিউটা একটু পেছনের দিকে দেখায়। সো সেই হিসাব করে দেখতে গেলে আপনার মনে করেন যে এই লুকিং গ্লাসের ভিজিবিলিটিটা একটু অন্যরকম। সো এই লুকিং গ্লাসের ভিউর সাথেও অভ্যস্ত হওয়ার একটা বিষয় থেকে যায়। সো সেই অভ্যস্তটাই হতে হবে এখন আমার। সো এই লুকিং গ্লাসের ভিউতে একটা চেঞ্জ। এরপর যদি বেনিফিটের দিক থেকে বলতে যাই, আরেকটা বেনিফিটের ব্যাপার আমি বলবো, সেটা হচ্ছে হেডলাইট। আমার স্টকে যেই হেডলাইট ছিল হ্যালোজেনটা, সেটা তো আমি অনেক আগেই চেঞ্জ করে ফেলছিলাম, কজ সেটার কোনো আলোই ছিল না। সেই আলো থাকা না থাকা পুরো সেম জিনিস। সো এরপরে আমি তার মধ্যে M8 এলইডি লাইট ইনস্টল করি, সেটা দিয়েও হ্যাঁ আগের থেকে একটু কাম চালানোর মতো ব্যাকআপ আমি পাইছি, বলবো না যে পাই নাই। বাট ইফ আই সে অ্যাবাউট দিস হেডলাইট সেট আপ, ও মাই গড, আমি এটা একটা অন্ধকারে আপনাদেরকে ট্রাই করে আপনাদেরকে দেখাবো। এটার হেডলাইটটা মাশাল্লাহ এত সুন্দর। আর এটা কিন্তু মেইনলি হ্যালোজেন লাইট আসে, এই বাইকে কিন্তু হ্যালোজেন লাইটই আসে। সো সেদিকটা দেখতে গেলে হ্যালোজেন লাইট হিসেবে এটার হেডলাইটের আলোটা এত সুন্দর, মানে আপনার পুরা প্রাণ জুড়ায় যাবে, কজ এটার লো বিমটা পুরা একদম সামনের পুরো বেশ খানিকটা জায়গা জুড়ায় এটার লো বিমটা পড়ে।
আর এরপরে হচ্ছে হাই বিমের কথা বলতে গেলে এখানে একটু হরেবল কাহিনী হয়, সেটা হচ্ছে এটার হাই বিমটা গিয়ে পড়ে একদম উপরে। আসলে আমি ফার্স্টের দিন যখন হাই বিমটা দিছি, দোতলা বাড়ি যদি আমরা আহ, চিন্তা করি, সে দোতলা বাড়ির দোতলায় গিয়ে একদম আলোটা পড়বে, মানে এরকম হাই বিম। বাট বোথ আর হ্যালোজেন লাইট। বাট হ্যালোজেন লাইট হওয়া সত্ত্বেও এটার একটা জিনিস ভালো, যে এটার কিন্তু লাইটিং সেটআপটা হচ্ছে প্রজেকশন হেডলাইট। সো প্রজেকশন হেডলাইটের কিন্তু একটা বিশাল বেনিফিট আমি পাবো এখন, বিকজ আগে আমার ছিল এলইডি হেডলাইট। সো সেই হেডলাইটের থেকে আমার এখন হচ্ছে অরিজিনাল প্রজেকশন হেডলাইট আসছে। সো সেটার পাওয়ার কিন্তু হাইওয়েতে বেশ ভালোভাবেই পাবো আমি। আর প্রজেকশন হেডলাইটের পাশাপাশি এটার যদি আরো কিছু বেনিফিটস এর দিক বলতে যাই, এটা হচ্ছে একটা হাফ ফেয়ারিং। সো হাফ ফেয়ারিং এর ক্ষেত্রে বলতে গেলে আমার ইঞ্জিন কিন্তু অত হিট হবে না। ইঞ্জিন যেরকম ভাবে বাতাস পাস হতো, যেহেতু আমাদের এই পালসার 150 হচ্ছে এয়ার কুলড, সো ইঞ্জিন যেভাবে বাতাস পাস করতো এটাও ঠিক সেইভাবেই বাতাস পাস করবে। সো সেইভাবে যেহেতু বাতাস পাস করবে, এটা নিয়ে আমার ইঞ্জিন হিটিং নিয়ে কোনো প্যারা থাকলো না, যেহেতু এটা ফুল ফেয়ার্ড বাইক না। এটাও কিন্তু একটা সেমি ফেয়ারিং। তো সেমি ফেয়ারিং হওয়াতে এদিক থেকে আমি একটা ভালো বেনিফিটস পাবো। সো এই গেল হচ্ছে আমার অবজারভেশন এই 220 কিট সেট আপ করার পর। এখন আমি যদি ইউনিশিয়ালাইজ করি যে কিটেড বাইক আর নন কিটেড বাইকগুলোর মধ্যে, অবভিয়াসলি কিটেড বাইকগুলো একটু যত্নে চালানোর বাইক, একটু সাবধানতা বেশি মেনটেন করা লাগে। আর নন কিটেড বাইক মনে করেন যে হেডলাইটটাও একটু সেফ পর্যায়ে থাকে ছোটর মধ্যে। তো সেগুলো নিয়ে অত একটা প্যারা খাওয়া লাগে না। সো কিটেড বাইকে সুইচ করার পর পার্সোনাল এক্সপিরিয়েন্স এই কয়দিনে আমি যা গেদার করলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম। জানাবেন কেমন লাগলো আমার অপিনিয়ন গুলা, আমার পার্সোনাল অপিনিয়ন যদিও, অ্যান্ড এক একজনের পয়েন্ট অফ ভিউ এক এক রকম থাকতে পারে। অ্যান্ড আমি আমার দিক থেকে যা ফিল করতেছি তা শেয়ার করছি। সো কিটেড বাইক আর নন কিটেড বাইক বোথ আর গুড, বাট চালানোটার একটু বেশ কম তো থাকবেই। দুইটার ক্ষেত্রেই চালানোর নিয়ম পুরোই আলাদা। এখন আপনি রাইড করতে পারবেন, বাট সাবধানতা মেনটেন করা পুরোটাই আপনার হাতে। আপনিও চাইলে কিটেড বাইক নিয়ে চিপা চাপা গলির ভিতরে যে জায়গায় আপনার বাইক ঢুকবে না সেই জায়গায় ঢুকাই দিতে পারেন, এটা পুরোটাই আপনার ব্যাপার। সো এই তো, আজকের ব্লগটা এখানেই শেষ করি। অ্যান্ড হোপফুলি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলের পাশে থাকবেন। অ্যান্ড 220 সেট আপের 150-তে মোটো ব্লগ এনজয় করার জন্য চ্যানেলের পাশে থাকবেন। সো টিল দ্য নেক্সট ব্লগ, ride safe, be safe, wear helmet while driving motorcycles. Till then, Allah Hafiz.